আমাদের আজকের অনুষ্ঠানের মূল বক্তা প্রখ্যাত গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক গোলাম মোস্তফা স্যারকে তাঁর বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে ভারতের হাই কমিশনার মান্যবর প্রণয় ভার্মা, অন্যতম আলোচক এবং বিশেষ অতিথি জনাব মফিদুল হক, অন্যান্য অতিথি এবং সুধীবৃন্দ। আমি ইতিহাস ঐতিহ্য পরিষদকে ধন্যবাদ জানাই অতুল প্রসাদের জয়ন্তী উদযাপনের উদ্যোগ গ্রহণের জন্য, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের অনুষ্ঠানে আমাকে অতুল প্রসাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেবার জন্য। আমরা জেনেছি যে আজকের অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতুল প্রসাদের সাধক, একজন লুভা নাহিদ চৌধুরী যিনি সঙ্গীত শিল্পী, সংগঠক, এবং ডক্টর বদিউর রহমান যিনি অতুল প্রসাদ নিয়ে গবেষণা করেছেন, তাদের দুজনকে সংবর্ধনা জানানো হবে এবং পদক প্রদান করা হবে। আমি এই দুজনকে অভিনন্দন জানাই আপনাদের সকলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে। ডক্টর বদিউর রহমানের সঙ্গে আমার পরিচয় নেই, এটি আমার দুর্ভাগ্য, কিন্তু লুভা নাহিদ চৌধুরীকে আমি চিনি। তিনি শিল্পী। অতুল প্রসাদ যেমন আত্মমগ্ন ছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে, লুভা নাহিদ চৌধুরীও সেরকম আত্মমগ্ন একজন শিল্পী। তিনি নিজেকে প্রকট করেন না, কিন্তু সাধনা করে যান। অতুল প্রসাদ যেমন বলেছেন যে হও ধর্মতি ধীর কর্মতি বীর, আমাদের লুভা নাহিদ চৌধুরী ঠিক তেমনি কর্মে ধীর, অত্যন্ত ধীর স্থিরভাবে তিনি সঙ্গীতের সাধনা করে চলেছেন। আমি তাকে অভিনন্দন জানাই। অতুল প্রসাদ, আমরা জানি যে তিনি সঙ্গীতের একজন অত্যন্ত কৃতি পুরুষ বাংলা সঙ্গীতের জগতে। যে পাঁচজন সঙ্গীত রচয়িতা, সুরকার এবং শিল্পীর কথা বলা হয়, অতুল প্রসাদ তাদের অন্যতম। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ এবং কাজী নজরুল ইসলাম, এই পাঁচজনকে বাংলা গানের পঞ্চ সারথি, কেউ কেউ পঞ্চ পাণ্ডবও বলে থাকেন। অতুল প্রসাদের গানের আজকে আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে সেটি হচ্ছে তার স্বদেশ প্রেম। আমরা জানি যে অতুল প্রসাদ অনেকগুলো গান রচনা করেছেন, 208টি। এখানে অবশ্য বলা হয়েছিল 206, কিন্তু সম্ভবত 208ই ঠিক হবে। অতুল প্রসাদের গান সম্পর্কে রবীন্দ্রনাথের একটি কথা আছে। রবীন্দ্রনাথ তার পরিশেষ কাব্যগ্রন্থটি অতুল প্রসাদকে উৎসর্গ করেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে বঙ্গের দিগন্ত ছেয়ে বাণীর বাদল বহে যায় শতস্রোতে রসবন্যা বেগে, কভু বজ্রবন্যী কভু স্নিগ্ধ অশ্রুজল। এই যে কভু বজ্রবন্যী কভু স্নিগ্ধ অশ্রুজল, এটি অতুল প্রসাদের গানের বৈশিষ্ট্য। তিনি যখন স্বদেশ প্রেমের গান রচনা করেছেন, তখন স্বদেশের মানুষকে যখন তিনি জাগরিত করতে চেয়েছেন, তখন তার মধ্যে আমরা বজ্রবন্যী দেখেছি, এবং যখন তিনি ব্যক্তিগত জীবনের আবেগ অনুভূতি, তার দুঃখ প্রকাশ করেছেন, সেখানে আমরা দেখেছি যে স্নিগ্ধ অশ্রুজল। রবীন্দ্রনাথ চমৎকারভাবে অতুল প্রসাদের এই গানের যে সাধনা, সেটিকে তিনি প্রকাশ করেছেন। অতুল প্রসাদ, আমরা জানি যে তিনি ব্যবহারজীবী ছিলেন, কিন্তু ব্যবহারজীবীর চাইতে তার গানের প্রতি যে বিশেষ আকর্ষণ, সেটি তার স্বভাবজাত। তার পিতা গান গাইতেন, তার মাতারও গানের চর্চার ছিল, ঐতিহ্য ছিল, এবং তার সম্পর্কে সরোজিনী নাইডু, তার যে
সঙ্গীত সম্পর্কে। সরোজিনী নাইডুর সঙ্গে তার যোগাযোগ ছিল, বিলেতে তারা একসঙ্গে ছিলেন, একসঙ্গে তারা একটি আড্ডা ছিল তাদের, একটা স্টাডি সার্কেল হয়েছিল বিলেতে, সেখানে সরোজিনী নাইডু, অতুল প্রসাদ, চিত্তরঞ্জন দাস এরা একসঙ্গে গল্প করতেন এবং সেখানে অতুল প্রসাদ দেশাত্মবোধক গানও গাইতেন। তো সরোজিনী নাইডুর কথা দিয়েই আমি কথাটা শুরু করি। সরোজিনী নাইডু অতুল প্রসাদের ব্যাপারে বলেছিলেন, হি চোজ ল ফর হিজ ব্রেড, বাট পোয়েট্রি ওয়াজ হিজ নার্সিসাস ফ্লাওয়ার। He had the gift of poignant and beautiful word in which he interpreted the most profound and subtle emotions and experience of his soul. There are and will be many lawyers in the world, but only one, Atul Sen, the poet who has assured his own immortality through his medium of his lovely lyrical genius. এই যে বলা হচ্ছে যে অতুল প্রসাদ তার নিজের অমরত্ব সৃষ্টি করে গেছেন, নিজেই তার গানের জন্যে অমর করে গেছেন, তার অমরত্ব অন্য কেউ প্রদান করেননি, নিজের কর্ম বলে তিনি অমর হয়ে আছেন। এটি একজন ব্যক্তির সাধনার সিদ্ধির ক্ষেত্রে অত্যন্ত বিরাট একটি অর্জন। সব মানুষ পারে না, অমরত্ব সবাই হতে চায়, অমরত্বের মোহ আকাঙ্ক্ষা সকলেরই থাকে, কিন্তু অমর হওয়া এবং নিজেই সেই অমরত্ব অর্জন করা এটি কঠিন কাজ। অতুল প্রসাদ সেটি করতে পেরেছেন বলে সরোজিনী নাইডু মনে করেন এবং আমার মনে হয় আমরা সরোজিনী নাইডুর সঙ্গে দ্বিমত পোষণ করব না। অতুল প্রসাদের আমরা যে রাজনৈতিক তিনি যে গান রচনা করেছেন বা দেশাত্মবোধক গান রচনা করেছেন তার একটি পটভূমি আছে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি চিত্তরঞ্জন দাসের সংস্পর্শে এসেছিলেন, তারা একই সময়ে পড়াশোনা করেছেন এবং তখন যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে ভারতের বিখ্যাত রাজনৈতিক নেতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জির বক্তৃতা তিনি শুনতেন, তাতে তিনি উদ্বুদ্ধ হতেন এবং দেশপ্রেমমূলক নানা ধরনের কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েছিলেন। তখন মিছিলে যেতেন, গান গাইতেন। পরে তিনি যখন বিলেতে যান, বিলেতে তিনি যখন সে স্টাডি সার্কেলের সঙ্গে যুক্ত হলেন, তখন অতুল প্রসাদ সেখানেও চিত্তরঞ্জন দাস ছিলেন এবং সেখানে একটি ঘটনা ঘটেছিল। একজন ব্রিটিশ এমপি ভারতের হিন্দু এবং মুসলমানদের যথাক্রমে দাস এবং চুক্তিবদ্ধ দাস, লেবার অ্যান্ড বন্ডেড লেবার, এভাবে অভিহিত করেছেন। তখন চিত্তরঞ্জন দাস তার প্রতিবাদ করেন এবং তার প্রতিবাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন অতুল প্রসাদ। পরে সে ব্রিটিশ এমপিকে পদত্যাগ করতে হয় এবং ক্ষমা প্রার্থনা করতে হয়। অতুল প্রসাদ যখন লখনৌতে ওকালতি করছেন, তখন তার দুটো দিক ছিল। একটি হচ্ছে তার সঙ্গীতের দিক, তিনি সঙ্গীত সাধনায় নিজেকে নিমগ্ন করছিলেন এবং তিনি সঙ্গীত সাধনার ক্ষেত্রে সেই সময়ে লখনৌর যারা বিশিষ্ট ওস্তাদ ছিলেন তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তার বাড়িতে তখন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আসতেন, সঙ্গীত সম্পর্কে তারা সাধনা করতেন। তার মধ্যে একজন ছিলেন বিষ্ণুনারায়ণ ভাটখান্ডে। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে বিষ্ণুনারায়ণ ভাটখান্ডের অবদান আপনারা জানেন অনেকে, যে তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। এই যে ভারতীয় সঙ্গীতের নানা ধরনের ঠাটের যে বিন্যাস এবং বিভিন্ন সময় অনুযায়ী সঙ্গীত পরিবেশনের
যে রীতি, সেটা বিষ্ণুনারায়ণ ভাটখান্ডের অবদান। এবং বিষ্ণুনারায়ণ ভাটখান্ডের আরেকটি অবদান আছে, আপনারা যারা সঙ্গীত শিল্পীর ইতিহাস জানেন, ভারতের দুজন সঙ্গীত শিল্পী, একজন বিষ্ণুনারায়ণ ভাটখান্ডে, আরেকজন পুরস্কার, বিষ্ণুনারায়ণ পুরস্কার। এরা দুজন সঙ্গীতকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বাহন হিসেবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ সঙ্গীতের মধ্যে যে একটা স্বাদেশিকতার মানে প্রচলন করা যায়, সেক্ষেত্রে দুজনের বেশ অবদান ছিল। এই যে বিষ্ণু দিগম্বর ভাটখান্ডে এবং দিগম্বর পুরস্কার এবং ভাটখান্ডে, এই দুজনের কাজেই। এবং সেই ইয়েতে কিরানা ঘরানার আব্দুল করিম খাঁ, তিনিও লখনৌতে এসে অতুল প্রসাদের বাড়িতে যেতেন এবং সেখানে সঙ্গীত সম্পর্কে তারা নানা ধরনের চর্চা, আলোচনা ইত্যাদি করতেন। আরেকটি দিক ছিল তার সামাজিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মকাণ্ডে। অতুল প্রসাদ সে সময় গোখলের ভক্ত হয়ে উঠেছিলেন এবং কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিতেন, সেখানে তিনি সঙ্গীত রচনা করতেন, পরিবেশন করতেন। এবং এটি করতে গিয়ে তিনি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। তবে আমরা যদি তার স্বদেশী গান রচনার ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব তিনি যখন বিলেতে যাচ্ছিলেন ব্যারিস্টারি পড়তে, তখন তিনি ইটালির ভেনিসে, আপনারা জানেন যে ভেনিসে গান্ডোলা বলে একটি পরিবহন আছে তাদের নৌকো মতো, সে গান্ডোলা গায়কদের মুখে তিনি কিছু গান শুনেছিলেন এবং গান্ডোলা গায়কদের সেই গান শুনে তাদের সুরে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই সুরে তিনি একটি গান রচনা করেছিলেন, যেটি বলা হয় যে অতুল প্রসাদের প্রথম স্বদেশী সঙ্গীত। সেটি ছিল উঠো গো ভারত লক্ষ্মী, উঠো বাজি, জগৎ জনপূজ্যা, দুঃখ দৈন্য সব নাশী, করো দুরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শোকসজ্জা, করো শয্যা পুন কমল কনক ধনধান্যে। অর্থাৎ ভারতের দুর্দশায় তিনি পীড়িত হয়েছিলেন এবং এই গানের মধ্য দিয়ে তিনি ভারতের জনগণকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন যে তোমরা আগে আবার জেগে ওঠো, এবং এই যে ভারতের দীনদশা, এই যে শোকসজ্জার মতো একটি শয্যার মধ্যে তোমরা শুয়ে আছো, তোমাদের আবার জাগতে হবে এবং এই ভারতকে আবার নতুন রূপে সাজাতে হবে। তার মধ্যে তোমাদের সংগ্রাম করতে হবে এবং এই ভারতকে আবার জগৎ সভায় সমাদৃত করতে হবে। এবং তার যে স্বদেশ চিন্তা, দেশের প্রতি তার যে একটি বড় ধরনের ব্যাকুলতা, এটি আমরা দেখেছি যে তিনি একটি গান লিখেছিলেন। সেটি হচ্ছে তিনি যখন বিলেতে ছিলেন তখন তিনি হোম সুইট হোম নামে একটি গান শুনেছিলেন, সেটি লিখেছিলেন ম্যাডাম প্যাট। সে ম্যাডাম প্যাটের হোম সুইট হোম এটি শুনে তার দেশে ফেরার একটা আকুলতা হয়েছিল, কিন্তু এই গানটি তিনি রচনা করেছিলেন লখনৌয় বসে। লখনৌ থেকে তিনি তার বঙ্গদেশের প্রতি তার যে আকুলতা, নিজের দেশকে দেখার তার যে ইচ্ছে, সেটি তিনি প্রকাশ করেছিলেন। এবং তিনি একটি কথা বলেছিলেন যে তখন লখনৌ থেকে কেউ একটি পত্রিকা প্রকাশ করতে চেয়েছিল, সে পত্রিকার জন্য তাকে একটি গান রচনা করতে বলা হলো। তখন তিনি বলছেন, তিনি নিজের একটি অভিভাষণে বলেছেন যে তাদের এই অনুরোধ শুনে আমার দেশের কথা মনে পড়ল, আমার নদীর কথা মনে পড়ল, আমার পাখির গানের কথা মনে পড়ল, আমি তারপরে গানটি লিখলাম। সেখানে তিনি বলেছেন, প্রবাসী চলো রে দেশে চলো, আর কোথায় পাবি এমন হাওয়া, এমন গাঙের জল, মনে পড়ে
দেশের মাঠে ক্ষেত ভরা ধান, মনে পড়ে তরুণ চাষির করুণ বাঁশির টান, মনে পড়ে পুকুর পাড়ে বকুল গাছের গান, মনে পড়ে আকাশ ভরা মেঘ ও পাখির দল, প্রবাসী চলো রে ঘরে চলো। তিনি এটি লিখেছেন এবং তিনি এখানে প্রবাসী কথাটি লিখেছেন, কিন্তু প্রবাসী শব্দে তার আপত্তি ছিল। রবীন্দ্রনাথকে তিনি বলেছিলেন যে আমরা তো ভারতবর্ষেরই এক জায়গায় আছি, কাজে আমরা প্রবাসী কেন? রবীন্দ্রনাথ সেটি স্বীকার করেছিলেন। তিনি বলেছেন যে হ্যাঁ, প্রবাসী বলা উচিত নয়, কিন্তু তিনি এই গানে প্রবাসী লিখলেন। পরে তিনি বললেন যে আমি এই গানে প্রবাসী লিখেছি, এই জন্য আমি ক্ষমা চাই। এই যে তার একটি স্বদেশ বোধ, তিনি ভারতকে তার নিজের দেশ মনে করছেন এবং ভারতের অন্য একটি শহরে তিনি যে গেছেন সেটাকে তিনি প্রবাস মনে করছেন না। কিন্তু একই সঙ্গে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি জীবনের একটা অংশ কাটিয়েছেন, সেখানে ফিরে যাওয়ার আকুলতা তার ছিল। এই যে স্বদেশ প্রেমের কথা আমরা বলছি, আসলে স্বদেশ প্রেম যদি আমরা এমনি শব্দটি ব্যবহার করি তাহলে এটাকে একটি বিমূর্ত ধারণা বলে মনে হয়, কিন্তু স্বদেশ প্রেম তখনই মূর্ত হয়ে ওঠে যখন আমরা দেশের প্রকৃতির প্রতি আকুলতা দেখাই, দেশের মানুষের প্রতি যখন আমরা ভালোবাসা দেখাই, তখনই আমাদের স্বদেশ প্রেমটা মূর্ত হয়ে ওঠে। আমরা বুঝতে পারি স্বদেশ প্রেম কি জিনিস। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় লখনৌতে কংগ্রেসের একটি সভা হচ্ছিল। সেখানে কর্মীদের একটু অলসতা দেখে এবং আন্দোলনের প্রতি তাদের আবেগের দুর্বলতা দেখে অতুল প্রসাদ একটু ক্ষিপ্ত হয়েছিলেন। তখন তিনি লিখলেন, আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না, অলস স্তুতি গানে তার আসন টলবে না রে টলবে না। এই যে রাজনৈতিক কর্মীদের উদ্বুদ্ধ করা এভাবে গানের মধ্য দিয়ে, সেটা অতুল প্রসাদ করতে পেরেছিলেন। এবং এই যে তিনি লখনৌ কংগ্রেস সভাতে আরেকটি গান তিনি লিখেছিলেন, বলো 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 সবে শতবাণী বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিনমণি উঠিবে আবার পুরাতন এই পুরবে। তার একটি আশা ছিল যে যে দীন ভারতের কথা তিনি বলছেন, যেই দীন দরিদ্র ভারতের কথা বিবেকানন্দ বলেছিলেন। বিবেকানন্দ যখন ভারতের কথা বলতেন যে দরিদ্র ভারত দীন ভারত, সেখানেই ভারতের সত্যটি লুকিয়েছিল। সে দীন ভারত দরিদ্র ভারতকে তিনি উন্নত করতে চেয়েছিলেন, কিন্তু দীনতা এবং দারিদ্র্যের মধ্যে ভারতের যে ছবি, সেটাকে উপেক্ষাও করা যেত না, সেই সত্যটাকে গ্রহণ করতে হতো। এবং এই যে একটু আগে যেটি বললাম যে হও ধর্মেতে বীর, হও করমতে বীর, হও উন্নতশীল নাহি ভয়, এবং এটি তিনি রচনা করেছিলেন বিশ্বযুদ্ধের সময়। তখন চারিদিকে নানা ধরনের হতাশা, সে হতাশার মধ্যে তিনি এই জাগরণের এই গীতটি রচনা করেছিলেন। এবং তিনি বলছেন যে ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান নাহি ভয়, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটি গুরুত্বপূর্ণ এই জন্যে যে তিনি বলছেন যে নানা ভেদাভেদ আছে এবং এই ভেদাভেদটা তাকে খুব পীড়িত করেছিল। এবং সেই ভেদাভেদের ক্ষেত্রে তিনি দেখছেন যে ধনী দরিদ্রের যেমন ভেদাভেদ আছে, তেমনি এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের বিরোধ আছে, নিজের ধর্মের মধ্যে নানা ধরনের বর্ণাশ্রম প্রথার মধ্যে নানা বিভেদ আছে। কিন্তু এই বিভেদ সত্ত্বেও আমরা যখন এটাকে দূর করে এক হতে পারবো, তখনই আমরা মহান হয়ে উঠব। এই যে নানা ভাষা নানা নানা মত নানা পরিধান, এইটি যে ভারত এই উপমহাদেশের মধ্যে যে নানা ধরনের বৈচিত্র্য আছে, এখানে অনেকে এসছেন, রবীন্দ্রনাথের কবিতাতে আছে এখানে শকুন
অনেকে এসছেন এবং এসে ভারতবর্ষকে একটি মহামানবের সাগরে পরিণত করেছেন। ঠিক একই কথা আমরা যখন বলি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এর মধ্যেই ঐক্য খুঁজতে হবে। এটি এই উপমহাদেশের রাজনৈতিক চিন্তার একটি বড় তত্ত্ব, ইউনিটি ইন ডাইভার্সিটি। বিরোধ নয়, বিভেদের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যদি বৈচিত্র্য না থাকে তাহলে আমাদের জীবন অত্যন্ত স্থবির হয়ে যায়। বৈচিত্র্যকে মেনে নিতে হবে, বৈচিত্র্যকে স্বীকার করতে হবে, বৈচিত্র্যের সৌন্দর্যকে আবিষ্কার করতে হবে, তাহলেই আমরা সেই ঐক্য লাভ করতে পারব। এবং এই যে নানা ধরনের এখানে বিভেদ আছে, অতুল প্রসাদ এটাকে প্রত্যক্ষ করেছিলেন এবং তিনি একটা কথা বলেছিলেন যে আমরা বাইরের শক্তির সঙ্গে লড়াই করব, কিন্তু তার আগে আমাদের নিজেদের মধ্যে যে অশুভ চিন্তা এবং শক্তি আছে সেটাকে দূর করতে হবে। এবং নানা ধরনের আমাদের শ্রেণী বর্ণ, নানা যে বৈষম্য, এই কারণে আমাদের মধ্যে যে কুপমণ্ডকতা, এটার সম্পর্কে তিনি বলছেন যে পরের শিকল ভাঙ্গিস পরে, নিজের নিগর ভাঙরে ভাই, সারতে জিয়া খোসার বড়াই, তাই মন্দিরে মসজিদে লড়াই, প্রবেশ করে দেখ দুভাই অন্তরে দুজনই এক। এই যে মন্দিরে মসজিদের মধ্যে নানা ধরনের ভেদাভেদ, নানা ধরনের আমাদের সাম্প্রদায়িক চিন্তা, তিনি বলছেন যে এই চিন্তা থেকে দূর করার জন্যে আমাদের নিজের মধ্যে যে বিভেদ আছে সে বিভেদের দেয়াল ভাঙতে হবে এবং সে দেয়াল ভাঙার জন্যে নিজের সঙ্গে আগে যুদ্ধ করতে হবে। নিজের সঙ্গে যুদ্ধ করে যখন আমরা এক হব তখনই আমরা বিদেশি শক্তির সঙ্গে লড়াই করবার একতা এবং শক্তি সঞ্চয় করতে পারব। হিন্দু মুসলমানের বিরোধ তাকে পীড়িত করেছিল। আমরা জানি যে উপমহাদেশে এটি একটি বড় সমস্যা ছিল, আছে এখনো, এবং তিনি সেটাতে পীড়িত হয়ে লিখেছিলেন, দেখমা এবার দুয়ার খুলে গলে গলে এলো মাতর, হিন্দু মুসলমান দু ছেলে। এই ভাষা যখন উঁচু নিচু সবাইকে প্রাণিত করবে, ভাষা যখন এই সাম্যের সৃষ্টি করবে, তখনই ভাষা একটি ভাব প্রকাশের বাহন হিসেবে সার্থক হয়ে উঠবে। এটি আমাদের অতুল প্রসাদের এই গানের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। অতুল প্রসাদ যে দেশাত্মবোধক গান রচনা করেছিলেন কয়েকটি, সেটি একটি অনিবার্য ছিল। কারণটা হচ্ছে এর আগে বঙ্গদেশে রেনেসা হয়েছিল। সে রেনেসা কতটা সার্থক, কতটা সফল, এই নিয়ে বিতর্ক আছে, কিন্তু নবজাগরণের একটি সূচনা হয়েছিল। এই নবজাগরণের অন্যতম শর্ত হচ্ছে দেশপ্রেম। সেই দিক থেকে অতুল প্রসাদ বাঙালির নবজাগরণের একজন নকিব। এই নবজাগরণের নকিবকে আমি আপনাদের সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি।